অনুষ্ঠান করতে যাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানটি শুরু হবে অল্প কিছুক্ষণের মধ্যে। আমাদের আদিবাসী জনগণ, বাংলাদেশে বসবাসকারী সকল আদিবাসীদের যে অস্তিত্ব রক্ষার লড়াই সংগ্রামে আত্মবলিদানকারীদের স্মরণে আজকে আমাদের এই সহস্র মোহাম্মদ বাদ্যি প্রজ্বলন অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি। আমরা বাংলাদেশে বসবাসকারী আদিবাসী এবং আমাদের বাংলাদেশের শুরু থেকে 1971 সালে মুক্তিযুদ্ধের সংগ্রাম থেকে শুরু করে আমরা এই স্বাধীন দেশে বসবাস করে আসছি এবং তারও আগে পাকিস্তান আমল এবং ব্রিটিশ শাসনে, ব্রিটিশদের আগে ছিল মুঘল আমল, মুসলিম শাসন এবং তারও আগে আর্য এবং দ্রাবিড়। এই যে খ্রিস্টপূর্ব 600 থেকে আমরা এখন পর্যন্ত এই অঞ্চলে বসবাস করছি এবং ইতিহাসে লিপিবদ্ধ আছে দ্রাবিড়ে প্রথমে এই অঞ্চলে বসবাস করে এবং দ্রাবিড়ের পাশাপাশি আমাদের অনার্য যারা এবং আদিবাসী যারা মাটির মানুষ তারা বিভিন্ন অঞ্চলে বসবাস করে আসছিল। আজকে এই খ্রিস্টপূর্ব 600 থেকে সংগঠন সংহতি প্রকাশ করেছেন বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন বাহাচাষ সংহতি প্রকাশ করেছেন এবং অন্যান্য আদিবাসী ছাত্র সংগঠনগুলো এবং বিভিন্ন প্রগতিশীল সংগঠনগুলো। আজকে আমাদের এই সহস্র মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু করতে যাচ্ছি। দীর্ঘ বহু বছরের ইতিহাস, ত্যাগ, নিপীড়ন, নির্যাতনের শিকার এই আদিবাসীদের অস্তিত্ব রক্ষা এখন পর্যন্ত হয়নি। আমরা দেখেছি সেই ব্রিটিশ আমলে আমাদেরকে যেখানে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিয়েছিল 1947 থেকে 1971 পর্যন্ত পাকিস্তান আমলে আমাদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিয়েছিল সেই রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন 1950-এর 97 নম্বর ধারায়। সেখানে বলা আছে গারো, হাজং, কোচ, বানাই, উরাও, সাঁওতাল এই আদিবাসীরা এরা অ্যাবঅরিজিনাল বলে এখানে ব্যাখ্যা করা হয়েছে। অ্যাবঅরিজিনাল বা ইন্ডিজিনাস। ইন্ডিজিনাস বা অ্যাবঅরিজিনাল শব্দের অর্থ হচ্ছে আদিবাসী, যারা মাটির মানুষ এবং এই অঞ্চলে যাদের জন্ম এবং এই অঞ্চলে বেড়ে ওঠা। তাদেরকে 1950 সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনের 97 ধারায় ব্যাখ্যা করা হয়েছে এবং তাদের ভূমি হস্তান্তরের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই আদিবাসী শব্দ ব্যবহৃত হয়েছে ব্রিটিশ আমল থেকে এবং তারও আগে থেকে, কারণ আমরা আদিবাসী। কিন্তু 1971 সালের পর থেকে যে জাতিগত নিপীড়ন থেকে মুক্তি পাওয়ার জন্য 1971 সালে লড়াই সংগ্রাম এবং ভাষাকে রক্ষা করার জন্য যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে অর্জন করে বাংলাদেশে আমরা এখনো পর্যন্ত আদিবাসী হিসেবে সাংবিধানিক পরিচয় পাইনি। আমাদেরকে সংবিধান এখনো আদিবাসী হিসেবে পরিচয় দেয় না, আমাদেরকে বিভিন্ন জায়গায় ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে উল্লেখিত করে রেখেছে। আমরা এই অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আজকে আত্মবলিদানকারীদের স্মরণে আজকের সহস্র মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান আয়োজন করেছি। আমরা আজকের আগামীকালকে 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এই বিশ্ব আদিবাসী দিবস যেখানে ইউনাইটেড নেশন জাতিসংঘের সদস্য 141 কি 142টা দেশের সদস্য পদ রয়েছে। এই জাতিসংঘে যারা সদস্য পদ লাভ করেছে সে বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান এবং বিভিন্ন দেশ, সে দেশগুলোতে এখন পর্যন্ত বিভিন্ন দেশে আন্তর্জাতিক আদিবাসী দিবস খুব ঘটা করে বিশালভাবে সরকারিভাবে উদযাপন করা হয়। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত আদিবাসী দিবসকে স্বীকৃতি দেওয়া হয়নি এবং আমাদের উদযাপনের ক্ষেত্রে কোনো ধরনের সরকারি সহায়তা দূরের কথা, আমাদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পর্যন্ত অর্জন করতে পারি নাই। আমরা আজকের এই সহস্র মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে স্মরণ করতে চাই সেই মানবেন্দ্র নারায়ণ লারমাকে, যিনি 1972 সালে গণপরিষদে যখন বাংলাদেশের সংবিধান প্রস্তাবিত হয়েছিল তখন সেই সংবিধানের 6 খতে বলা ছিল এই দেশে বাংলাদেশে বসবাসকারী প্রত্যেকটা জনগণ নিজেদেরকে বাঙালি হিসেবে পরিচয় দিবে। অথচ
এই বাংলাদেশে বসবাসকারী গারো, হাজং, কোচ, চাকমা, মারমা, সাঁওতাল, ওরাও সহ 50টির অধিক জাতি গোষ্ঠী, তাদের সহ বলেছে বাংলাদেশে বসবাসকারী সবাইকে বাঙালি হিসেবে পরিচয় দিতে হবে। অর্থাৎ আমাদেরকে বাংলা ভাষায় কথা বলতে হবে, আমাদেরকে বাঙালি জাতির সংস্কৃতি ধারণ করতে হবে, আমাদের তাদের যে ঐতিহ্য তাদের ধারণ করতে হবে। কেন? আমাদের নিজস্ব যে ঐতিহ্য, নিজস্ব যে কালচার, নিজস্ব ভাষা, আমরা কেন স্বাধীন দেশে চর্চা করতে পারবো না, সংরক্ষণ করতে পারবো না? যে দেশ ভাষার জন্য যুদ্ধ করেছে, এমন স্বাধীন দেশে এই ধরনের কথা আসলে মেনে নেওয়া যায় না। সংগ্রামী বন্ধুগণ, সেই 1972 সালে যখন গণপরিষদে এই দেশে প্রত্যেকটা বসবাসকারী নাগরিক নিজেদেরকে বাঙালি হিসেবে পরিচয় দেবে এই ধরনের 6 খ আর্টিকেল 6 খ প্রস্তাবিত হয়েছিল, সেখানে মানবেন্দ্র নারায়ণ লারমা বলেছিল আমাদের অস্তিত্ব আছে, আমরা আদিবাসী, আমাদের ভাষা আছে, আমাদের সংস্কৃতি আছে। সেই ভাষা, সংস্কৃতি এবং আমাদের আদিবাসী হিসেবে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে তিনি সংসদ সদস্য পদ থেকে বের হয়ে এসেছিলেন এবং তিনি পদত্যাগ করেছিলেন যে এই সংবিধানে এই সংসদ সদস্য হিসেবে থাকতে চাই না, যেখানে আমাকে আমার আত্মপরিচয় দেওয়া হয়নি। আমি সে মানবেন্দ্র নারায়ণ লারমাকে স্মরণ করতে চাই আজকের অস্তিত্ব রক্ষার লড়াই সংগ্রামের স্মরণে যে সহস্র মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান চলছে। আমি স্মরণ করতে চাই থগগান নেংমিনজাকে, যে ব্রিটিশ সরকার 1972 সালে আমাদের গারো অধ্যুষিত অঞ্চলে আক্রমণ করেছিল এবং আমাদের গারো জনগোষ্ঠীকে বিলুপ্ত করে দেওয়ার একটা প্রয়াস করেছিল। সে 1872 সালে 12ই ডিসেম্বর যে থগগান নেংমিজা ব্রিটিশের গুলিতে শহীদ হয়েছিল লড়াই করতে করতে, যুদ্ধ করতে করতে, সেই থগগান নেংমিজাকে আজকে আমরা সহস্র মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে স্মরণ করতে চাই। আমরা স্মরণ করতে চাই সোনারাম আরসাংমাকে, যিনি প্রথমবার কোর্টে গিয়ে লড়াই করেছিল আদিবাসীদের ব্রিটিশ আমলে 1800 সালের দিকে, যে আমরা আদিবাসী, আমাদের আদিবাসী অস্তিত্ব আছে এবং আমাদের আদিবাসীর আমরা আমাদের নিজস্ব জাতি গোষ্ঠীর নিজস্ব ভাষা সংস্কৃতি এগুলো রক্ষার জন্য আমাদের অধিকার আমাদেরকে আমাদের দিতে হবে এবং আমরা চিনে নিব। এই স্লোগানকে কেন্দ্র করে সোনারাম আরসাংমা ব্রিটিশদের পক্ষে কোর্টে কেস করেছিলেন, সে কলকাতা হাইকোর্টে। সে সোনারাম আরসাংমাকে আজকে সহস্র মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে আমরা স্মরণ করতে চাই। আমরা স্মরণ করতে চাই সেই কল্পনা চাকমাকে, যে আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিজের জীবন বলিদান দিয়েছেন। আমরা স্মরণ করতে চাই আমাদের সেই সিধু এবং কানহুকে, যিনারা 1855 সালে এই উপমহাদেশ যখন ব্রিটিশের অধীনে ছিল, যারা নাকি ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম করার সাহস পায় নাই, সেই উপমহাদেশকে শিখিয়েছে কিভাবে ব্রিটিশদের বিতাড়িত করতে হয়, কিভাবে তাদের বিরুদ্ধে সংগ্রাম চালাতে হয়। সেই সিধু কানহুকে আজকে সহস্র মোমবাতি প্রজ্বলনে আমরা স্মরণ করতে চাই। এই সিধু কানহু বাগনাদিহির মাঠে 10,000 সাঁওতাল জনগোষ্ঠীকে, 10,000 সাঁওতাল আদিবাসী জনগোষ্ঠীকে এক করে সেখানে সংগ্রাম করেছিলেন এবং সশস্ত্র বিদ্রোহ করেছিলেন। সেই বিদ্রোহে সিধু গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার আত্মবলিদানকে আমরা আজকের সহস্র মোমবাতি প্রজ্বলনে স্মরণ করতে চাই। গারো স্টুডেন্ট ইউনিয়ন কাশু আয়োজিত আজকে সহস্র মোমবাতি প্রজ্বলন আমরা স্মরণ করতে চাই সে কানহুকে, যিনি ফাঁসির মঞ্চ থেকে বলেছিলেন যে আমি আবার ফিরবো, আবার এই দেশে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেব এবং এই দেশকে স্বাধীন করে ছাড়বো। সেই কানহুর কেউ আমরা আজকে সহস্র মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে স্মরণ করতে চাই। তারা সাঁওতাল জনগোষ্ঠী ছিল, যে সাঁওতাল জনগোষ্ঠী এই উপমহাদেশের প্রাচীন একটা জনগোষ্ঠীর নাম, যেখানে আমরা আজ থেকে 5,000 7,500 বছর আগের আমাদের ইতিহাস খুঁজে পাওয়া যায়। হিন্দুদের সনাতন ধর্মাবলম্বীদের মহাভারত থেকে শুরু করে রামায়ণ পর্যন্ত এই আমাদের এই জাতীয় গোষ্ঠী উল্লেখ পাওয়া যায়, যেখানে আজ থেকে প্রায় 5 থেকে 7,500 বছর পূর্বের কথা। সুতরাং আমরা আমাদের আদিবাসী হিসেবে আমাদের হাজার বছরের ইতিহাস, সেই সমৃদ্ধশালী ইতিহাস, আমাদের পোশাক আশাক, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের ঐতিহ্য, আমাদের সমস্ত কিছুকে ধারণ করার যে লড়াই সংগ্রাম, আমাদের নিজস্ব অস্তিত্ব, আমরা আদিবাসী হিসেবে আমাদের অস্তিত্ব আছে। এই পৃথিবীতে আদিবাসী নামক এক জনগোষ্ঠী আছে যারা বিভিন্ন দেশে বসবাস করে। সেই আদিবাসীদের স্মরণে 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হয়। আপনারা ইতিহাস ঘাটালে দেখতে পারবেন সেই আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আদিবাসীদের কাছে ক্ষমা চেয়েছে।
আমরা আজকের সহস্র মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আমাদের আজকের সহস্র মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান আজকের আদিবাসীদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সংগ্রামে আত্মবলিদানকারীদের স্মরণে সহস্র মোমবাতি প্রজ্বলন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমরা কেন এখানে আজকে উপস্থিত হয়েছি। আজকে গারো স্টুডেন্ট ইউনিয়ন গাসুর আয়োজিত এই সহস্র মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান আমরা এখানে আজকে জাতীয় জাদুঘরের সামনে করছি। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই মুহূর্তে সংহতি বক্তব্য প্রদান করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির ছাত্র নেতা জাদিল মৃকে। সংহতি বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট লেখক এবং গবেষক জাদিল মৃ। হ্যালো, 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা। এবং এখানে উপস্থিত গারো স্টুডেন্ট ইউনিয়ন গাসুর এই সহস্র মোমবাতি প্রজ্বলনে আমি আদিবাসী ছাত্র সংগঠন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংহতি প্রকাশ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই বিশিষ্ট লেখক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির আদিবাসী সংগঠনের বিশিষ্ট ছাত্র নেতা জাদিল মৃকে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন স্বাধীনতার আজকে 50 বছর পার হয়ে গেছে, কিন্তু আমাদের আদিবাসী হিসেবে আমরা সাংবিধানিক স্বীকৃতি পাই না। আমরা এখনো বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত। আজকে এই সহস্র মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে আমরা সেই কথাই আমরা আজকে তুলে ধরার জন্য এসেছি। সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে সংহতি বক্তব্য প্রদান করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অলিক মেকে। বক্তব্য নিয়ে আসছেন আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক অলিক মৃ। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে গারো স্টুডেন্ট ইউনিয়ন গাসুর আজকে মোমবাতি প্রজ্বলন এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি এবং উপস্থিত সকলকে বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং রক্তিম আবেদন জানাচ্ছি। বন্ধুরা, আপনারা সকলে জানেন জাতিসংঘ ঘোষিত 9 আগস্টকে জাতিসংঘ আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং আমরা আগামীকাল 9 আগস্ট সারা বিশ্বের নেই বাংলাদেশেও আমরা এই দিবসটিকে আমরা উদযাপন করতে যাচ্ছি। ঠিক একদিন আগে আজকে যে মোমবাতি প্রজ্বলন, আপনারা জানেন আদিবাসীদের অধিকার আদায়ের আন্দোলনে আদিবাসীদের অনেক নেতৃবৃন্দ তার বুকে তাজা রক্ত দিয়ে আন্দোলন সংগ্রাম করেছিল এবং সে আন্দোলন সংগ্রামে রাষ্ট্রীয় বাহিনী এবং বনরক্ষীদের গুলিতে নিহত হয়েছিলেন আমাদের শহীদ বীরেন স্নাল এবং আমাদের শহীদ চলেস রিচিল, আর ভূমিদস্যুদের দ্বারা নিহত হয়েছিলেন আলফ্রেড সোরেন সহ বাংলাদেশে যারা আদিবাসীদের অধিকার আদায়ের আন্দোলনে শহীদ হয়েছেন। আজকের এই দিনে আমরা তাদেরকে স্মরণ করছি এবং সশ্রদ্ধ শ্রদ্ধা নিবেদন করছি। বন্ধুরা আমার, আপনারা জানেন যে বাংলাদেশে আমরা 1993 সন থেকেই যখন জাতিসংঘ আদিবাসী বর্ষ ঘোষণা করলো, তখন থেকে বাংলাদেশের আদিবাসীরা, পাহাড় এবং সমতলের সকল আদিবাসীরা আমরা বিশ্বের ন্যায়, সারা বিশ্বের ন্যায় আমরা বাংলাদেশে আদিবাসী দিবসকে আমরা জাঁকজমকপূর্ণভাবে আমরা আসলে উদযাপন করে থাকি। কিন্তু দুঃখের বিষয়, যখনই আদিবাসী দিবস দ্বার প্রান্তে চলে আসে, ঠিক তখনই রাষ্ট্রীয় বিভিন্ন মন্ত্রণালয় কর্তৃক যে আদিবাসী শব্দ চয়ন যাতে না করা হয় তার জন্য বিভিন্ন ধরনের প্রজ্ঞাপন, পরিপত্র এবং বিভিন্ন ধরনের চিঠি দিয়ে আসলে উস্কে দিচ্ছে যাতে কেউ আদিবাসী শব্দটা কেউ চয়ন না করে।
আমরা দেখেছি গত 19 জুলাই বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক যে একটি পরিপত্র জারি করা হয়েছে, যে দেশের যারা শিক্ষক, যারা বুদ্ধিজীবী, যারা সুশীল সমাজ এবং বিশেষ করে যারা গণমাধ্যম কর্মী এবং সেই সাংবাদিকদের সম্পাদক, মানে পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলের সম্পাদকরা যাতে আদিবাসী শব্দ যাতে চয়ন না করা হয়, তার জন্য একটি বিধিনিষেধ সে রাষ্ট্র কর্তৃক করা হয়েছে। আমরা এই আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে সেই বিধিনিষেধের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা গত 5 তারিখেও এই শাহবাগেই আমরা সকল আদিবাসী ছাত্র সংগঠন, যুব সংগঠন মিলে আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি তুলতে চাই, আমরা দীর্ঘদিন যাবৎ আমরা এই ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা দাবি তুলেছি যে আদিবাসীদেরকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আমরা বলছি যে আমরা কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী নই, আমরা উপজাতি নই। আমরা বারবার বলছি, আমরা যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী হই তাহলে বৃহৎ নৃগোষ্ঠী কারা, সেই উত্তর রাষ্ট্রকে দিতে পারবেন কিনা, সেই উত্তরের প্রত্যাশায় আমরা এখনো আছি। বন্ধুরা আমার, আজকে আমাদের অধিকার কেড়ে নেওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন সরকার, যারা বিভিন্ন দল যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, তারা আমাদেরকে বিভিন্ন নামে আমাদেরকে আখ্যায়িত করছে। আমাদেরকে অপমান করা হচ্ছে, আমাদের পরিচয়টাকে আসলে একটা অপমানজনক পরিচয় হিসেবে আসলে আখ্যায়িত করা হচ্ছে। আজকে আমরা এই সমাবেশ থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলছি, আমরা এদেশের আদিবাসী, আমরা প্রাণ প্রকৃতিকে আমরা রক্ষা করছি, প্রাণ প্রকৃতিকে আমরা ভালোবাসছি। এদেশের পাহাড়, নদী, বন সবকিছুকে আমরা আঁকড়ে ধরে এখনো রাষ্ট্রকে আমরা রাষ্ট্রের শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ আমরা তৈরি করছি। বন্ধুরা আমার, আমরা তাই বলছি যে আমাদের আদিবাসীদের যে প্রথাগত নিয়ম নীতি, যে আইন, সেগুলো যাতে আমরা যাতে সেই অধিকার যাতে আমরা পাই, সেটাও আমরা দাবি তুলেছি। কিন্তু দুঃখের বিষয়, রাষ্ট্র সে আমাদের দাবি কর্ণপাত করছে না। আমরা দীর্ঘদিন যাবৎ বলছি যে আদিবাসীদের সবচেয়ে বড় সমস্যা ভূমি সমস্যা। সেই ভূমি সমস্যা সমাধানের জন্য আমরা দীর্ঘদিন যাবৎ সমতল আদিবাসীর জন্য একটি পৃথক স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবি জানাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান সরকার, যে আওয়ামী লীগ সরকার, সেই 2008 সালের নির্বাচনী ইস্তেহারে তারা বলেছিল আমরা যদি ক্ষমতায় যাই তাহলে সমতল আদিবাসীর জন্য পৃথক ভূমি কমিশন গঠন করে দেব। দুঃখের বিষয়, এই সরকার বিগত 13টি বছর আজকে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, কিন্তু দুঃখের বিষয় তারা আজ পর্যন্ত এই সমতল আদিবাসীর জন্য পৃথক ভূমি কমিশন গঠন করতে পারেনি এবং সেটা নিয়ে তারা কোনো ধরনের আলোচনাই করেনি। আমরা আজকে সমাবেশ থেকে আমাদের যে দীর্ঘদিনের দাবি, সেই সমতল আদিবাসীর জন্য পৃথক ভূমি কমিশন যাতে গঠন করা হয়। পরিশেষে সে কথাই বলতে চাই যে আমরা আদিবাসীর কারণে নিপীড়িত হব। আজকে মধুপুরে দেখেন, মধুপুরে যারা দীর্ঘদিন যাবৎ বনকে আঁকলে রেখেছে, বনকে ভালোবেসে মায়ের মতো সম্মান শ্রদ্ধা করে বনটাকে আঁকলে রেখে সেই বনের পরিবেশটাকে বজায় রাখছে, সেই আদিবাসীদেরকে সেখান থেকে উচ্ছেদ করার পরিকল্পনা করছে। সেখানে আদিবাসীদের 13টি পরিবারকে সেখান থেকে উচ্ছেদ করার পরিকল্পনা করছে। আজকে যেখানে যে কৃষি জমিতে তারা ফসল ফলিয়ে তার জীবন জীবিকা নির্বাহ করে, সেই কৃষি জমিটাকে ডুবিয়ে দিয়ে সেখানে ল্যাক খনন করার মধ্য দিয়ে সেখানকার আদিবাসীদের যে কৃষি জমি সেটি দখল করার পায়তারা করছে সরকার। তাই আমরা আজকের এই সমাবেশ থেকে সেটি দাবি তুলতে চাই, অবিলম্বে সেই যে ল্যাক প্রকল্প বাতিল করতে হবে। অন্যথায় আমরা যারা আদিবাসীরা আমরা ঐক্যবদ্ধভাবে সেই ল্যাক খনন প্রকল্প প্রতিহত করব। বন্ধুরা আমার, আজকে পাহাড় এবং সমতলে প্রত্যেকটি জায়গায় আদিবাসীদের উপর নিপীড়ন চলছে, দমন পীড়ন নিপীড়ন, এবং আদিবাসীদের ভূমি বেদখল করা হচ্ছে, আদিবাসীকে উচ্ছেদ করছে, আদিবাসীদের দেশান্তর করছে। দুঃখের বিষয়, আজকে একটিও আমরা সুরাহা পাই না, আজকে একটিও বিচার পাই নাই। আমরা দেখেছি সেই শেরপুরের শ্রীমন্দিতে যখন আদিবাসীদের ফসল কেটে দেওয়া হলো, সেটার ন্যায্য ক্ষয়ক্ষতি আমরা পাই নাই, তার বিচার আমরা পাইনি। আমরা দেখেছি যে বাসন্তী নামার যখন কষ্টের কলা গাছ কিভাবে নির্বিচারে বন বিভাগ কেটে দেওয়া হলো, সেটার বিচারও আমরা আজ পর্যন্ত পাই নাই। আমরা চলে হত্যার বিচার পাই নাই, আমরা পীরের হত্যার বিচার পাই নাই। আজকে আমার এক ভাই সেই 2004 সালে ইকোপার্ক বিরোধী আন্দোলনে যিনি আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে, সে উৎপল লক্ষায় করে রাষ্ট্র তার খোঁজ খবর নিচ্ছে না, তার চিকিৎসার ব্যয় তারা বহন করছে না। বন্ধুরা আমার, আজকে এই সমাবেশ থেকে সেই আমাদের ভাই সেই উৎপল লক্ষায়ের সমস্ত ব্যয় আপনার চিকিৎসা এবং সমস্ত ধরনের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা, সেই সুযোগ সুবিধা মানে দাবি তুলে আমি আমার সংহতি বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ
আদিবাসী ছাত্র সংঘ পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক অলিক মৃকে ওনার সংহতি বক্তব্য প্রকাশ করার জন্য। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন দীর্ঘ বহু বছর ধরে আদিবাসী অধ্যুষিত অঞ্চলে বিভিন্ন রকম প্রজেক্টের নামে আদিবাসী উচ্ছেদ এবং আদিবাসীদের যে ভূমি তা কেড়ে নেওয়া হচ্ছে অন্যায়ভাবে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সঙ্গে বন্ধু, আপনারা জানেন এবারের আদিবাসী দিবসের মূল সুর হচ্ছে আমাদের আদিবাসী নারীদের সমাজে ভূমিকা এবং তাদের ঐতিহ্যগত জ্ঞান। এই মূল সুরকে কেন্দ্র করে এবারে 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস সারা পৃথিবী উদযাপন করছে। কিন্তু আমাদের বাংলাদেশের অবস্থা আপনারা দেখেন, এখানে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় একজন সহকারী প্রধান শিক্ষক প্রীতিলতা কবিকে হত্যার চেষ্টা করে তার 1 মাস পার হয়ে গেছে, কিন্তু কেস করার পরেও সেখানে কোনো ধরনের গ্রেপ্তার করা হয় নাই। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। আমরা সে হত্যা চেষ্টাকারী এবং জড়িত সকলের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানাই আজকের এই সহস্র মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের মাধ্যমে। আমরা দাবি জানাই আমাদের যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রজেক্টের নামে ইকো পার্ক এবং বিভিন্ন আমাদের সংস্কৃতি রক্ষার নামে যে সংস্কৃতি এই ধরনের অপসংস্কৃতিকে সেখানে নির্মাণ করা হচ্ছে, যা আমাদের জাতিসত্তার সাথে কোনো ধরনের মিল নাই এবং কোনো সময় ছিল না। এই ধরনের সংস্কৃতি সেখানে নষ্ট করার চেষ্টা করছে, এটা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা আমাদের আদিবাসীদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা এখনো লড়াই সংগ্রাম করে যাচ্ছি। আজকে স্বাধীনতার 50 বছর পরে আমরা এখনো আদিবাসী হিসেবে স্বীকৃতির জন্য বিভিন্ন জায়গায় লড়াই সংগ্রাম করে আসছি, অথচ এখনো আমাদেরকে বাংলাদেশ সরকার সাংবিধানিক স্বীকৃতি দেয় নাই। আদিবাসী হিসেবে আমাদেরকে রাষ্ট্র এখনো পরিচয় দিতে ভয় পায়, অথচ বারবার বিভিন্ন জায়গায় এই বর্তমান সরকার আমাদেরকে আদিবাসী হিসেবে শুভেচ্ছা দিয়েছেন। 2007 সালের একটা আদিবাসী দিবস উপলক্ষে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন বাংলাদেশে বসবাসরত সকল আদিবাসী গারো, হাজং, কোচ, চাকমা, মারমা সহ সকল আদিবাসীদের আদিবাসী দিবসের শুভেচ্ছা জানায়। এই বর্তমান সরকার যখন 2007 সালে ধরনের কথা বলতে পারে, কিন্তু এখন এসে কেন বলছে তারা বাংলাদেশে আদিবাসী নাই? কেন বলছে এদেশে শুধুমাত্র ক্ষুদ্র নিগোষ্ঠী এবং উপজাতিদের বসবাস? সঙ্গে বন্ধুগণ, এই মুহূর্তে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন গারস্থ ইউনিয়ন গাসু ঢাকা মহানগর শাখার শিক্ষা সাহিত্য বিষয়ক সম্পাদক লিঙ্গন কবি। বক্তব্য নিয়ে আসছেন লিঙ্গন কবি, গারস্থ ইউনিয়ন গাসু ঢাকা মহানগর শাখার শিক্ষা সাহিত্য বিষয়ক সম্পাদক। সংগ্রামী বন্ধুগণ, সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার সংগঠন গাসু স্টুডেন্ট ইউনিয়ন ঢাকা মহানগর শাখার পক্ষ থেকে সন্ধ্যাকালীন শুভেচ্ছা এবং সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অনুষ্ঠান আদিবাসী অস্তিত্ব রক্ষার লড়াইয়ে যারা আত্মবলিদান দিয়েছেন তাদের স্মরণে মোমবাতি প্রজ্বলন, সহস্র মোমবাতি প্রজ্বলন। যারা এই অনুষ্ঠানে আমাদের সাথে সংহতি জানিয়ে বিভিন্ন ব্যক্তিবর্গ এবং ছাত্র সংগঠন এসেছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি আদিবাসীরা অনেক শুরু থেকেই এই উপমহাদেশে এবং আমাদের এই অঞ্চলে অস্তিত্বের জন্য লড়াই করে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি হওয়ার পরও আমরা আদিবাসী হিসেবে স্বীকৃতি পাইনি। বরঞ্চ গত মাসে আদিবাসী শব্দটি চয়ন না করার জন্য একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে আমি আমার সংহতি বক্তব্য এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই গারস্থ ইউনিয়ন গাসু ঢাকা মহানগর শাখার সংগ্রামী শিক্ষা সাহিত্য বিষয়ক সম্পাদক লিমন কবিকে। সংগ্রামী বন্ধুগণ, গত 19 জুলাই বাংলাদেশ সরকার তথ্য মন্ত্রণালয় কর্তৃক একটা প্রজ্ঞাপন জারি হয়েছে, যেখানে বলা আছে বিভিন্ন মিডিয়া সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ যেন আদিবাসী শব্দ চয়ন না করে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন
যে বিশ্ববিদ্যালয় শিক্ষা গড়ার কারিগর, যে বিশ্ববিদ্যালয়ে আমরা প্রতিনিয়ত শিক্ষা অর্জন করছি এবং জ্ঞান অর্জন করছি, একটা জ্ঞানের চর্চার মাধ্যমে একটা দেশ বা একটা জাতি মেরুদণ্ড শক্ত হয় এবং সে দাঁড়িয়ে থাকতে পারে, সে দেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে শেখাচ্ছে, তাদেরকে নির্দেশনা দিচ্ছে যে আপনারা আদিবাসী শব্দের চয়ন করবেন না। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে তারা কিভাবে নির্দেশনা দিতে পারে যে তারা আপনি আদিবাসী শব্দ ব্যবহার করবেন না? কিংবা আমরা জানি বাংলাদেশের সংবিধান হচ্ছে এদেশের সুপ্রিম ল, অর্থাৎ প্রধান আইন, এবং এই আইনের পরিপন্থী কোন আইন যদি বাংলাদেশে তৈরি হয় সেটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। এই ধরনের একটা অনুচ্ছেদ বাংলাদেশের সংবিধানে আছে। অথচ এই বাংলাদেশের সংবিধানের ৩য় চ্যাপ্টার, যেটা মৌলিক অধিকারের কথা বলে, যেখানে বাগের স্বাধীনতা এবং চিন্তা স্বাধীনতা আছে, যেখানে কথা বলে স্বাধীনতার কথা বলা আছে, সে কথা বলার স্বাধীনতা আছে ক্ষুণ্ণ। এখন বলছে বাংলাদেশের সকল মিডিয়া আদিবাসী শব্দ চয়ন করতে পারবে না। এখানে কোথায় বাক স্বাধীনতা? এখানে কোথায় স্বাধীনভাবে কথা বলার স্বাধীনতা? এই স্বাধীনতা তো ক্ষুণ্ণ করে দেওয়া হয়েছে প্রজ্ঞাপনের মাধ্যমে। আপনারা ইতিহাস ঘাটালে দেখবেন, সেই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কিন্তু আদিবাসীদের কাছে ক্ষমা চেয়েছে, কারণ এতদিন তারা আদিবাসীদের মর্যাদা দিতে পারে নাই। আপনারা নেটিভ আমেরিকান সম্পর্কে জানবেন যে নেটিভ আমেরিকানরা আদিবাসীদের মূল জনগোষ্ঠী, যারা ওখানে আগে বসবাস করত, এবং তারা তাদের কাছে ক্ষমা চেয়েছেন যে আমরা আপনাদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে পারি নাই। এখন তারা আদিবাসীদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিয়েছে। সে অস্ট্রেলিয়া ক্ষমা চেয়েছে, কানাডা ক্ষমা চেয়েছে, বিশ্বের সকল উন্নত দেশগুলো এই আদিবাসীদের কাছে ক্ষমা চেয়েছে শুধুমাত্র তাদের উপর নির্যাতন নিপীড়নের যে একটা ধারা বয়ে গেছে সেই ধারার জন্য। অথচ 2022 সালে এসেও বর্তমান সরকার আদিবাসীদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয় না। আপনারা জানেন টাঙ্গাইলের মধুপুর অঞ্চলে আদিবাসী রিজার্ভ ফরেস্ট হিসেবে, মানে ওখানে যে রিজার্ভ ফরেস্ট হিসেবে বিভিন্ন ধরনের প্রজেক্ট, এখন আবার লেক খননের পায়তারা সেখানে চলছে আদিবাসীদের জমি উচ্ছেদ করে। আপনারা জানেন যে এই আদিবাসীরা হাজার হাজার বছর ধরে সেই অঞ্চলগুলোতে বসবাস করে আসছে, অথচ এখন বিভিন্ন প্রজেক্টের নামে কিভাবে সরকার এই ধরনের আদিবাসী উচ্ছেদ কর্মকাণ্ড চালাতে পারে। যেখানে একবার প্রিন্স নাল নিজের জীবন দিয়েছে সেই ভূমি রক্ষার জন্য, সে আদিবাসীদের বনাঞ্চল রক্ষার জন্য, যেখানে বন সেখানে আদিবাসী। অথচ এখনো দেখবেন আপনি প্রিন্স নালের পরে চলে শ্রীচিলকে নিজের জীবন দিতে হয়েছে, এবং ধীরে ধীরে এখন 2022 সাল চলছে, এখন লেক খননের একটা প্রজেক্ট আসছে। অথচ এই যে মধুপুর বনাঞ্চল, যেখানে 60,000-এর বেশি আদিবাসী বসবাস করে, তাদেরকে উচ্ছেদ করে সেখানে লেক খনন এবং বিভিন্ন ধরনের রিজার্ভ ফরেস্টের পায়তারা চলছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন যথাযথ পদক্ষেপ নেয় আদিবাসীদের ভূমি আদিবাসীদের জন্য ছাড়া হয়। সংগ্রামী বন্ধুগণ, আজকের সহস্র মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অটুট আরেং, উপস্থিত আছেন গারো স্টুডেন্ট ইউনিয়ন গাসু কেন্দ্রীয় কমিটির সভাপতি নিপুণ মানখিন। এই আজকের অনুষ্ঠানে সংহতি প্রকাশ করেছেন বাংলাদেশ গাঁও ছাত্র সংগঠন বাগাছাস, সংহতি প্রকাশ করেছেন বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন বাহাছাস, সংহতি প্রকাশ করেছেন আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ, সংহতি প্রকাশ করেছেন বাংলাদেশ হাজং স্টুডেন্ট কাউন্সিল, সংহতি প্রকাশ করেছেন আরো প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমাদের এই সহস্র মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান চলছে। আমরা এই মুহূর্তে আজকে সহস্র মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের মোমবাতি প্রজ্বলন আমরা শুরু করব। আমি শুরু করার জন্য আমাদের গারো স্টুডেন্ট ইউনিয়ন গাসু কেন্দ্রীয় কমিটির সভাপতিকে আমাদের আদিবাসী শিশুর হাতে মোমবাতি ধরিয়ে সেই মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানটি শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। এগুলো তুমি আগুন ধরে ওরা ধরে দিও। সংগ্রামী বন্ধুগণ, এখন আমরা
আদিবাসীদের অস্তিত্ব রক্ষার লড়াই সংগ্রামে আত্মবলিদানকারীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করব। গারো স্টুডেন্ট ইউনিয়ন গাসু কেন্দ্র কমিটির সভাপতি নিপুণ মানকিনের হাত থেকে আমরা আদিবাসী শিশু কাছে আগুন তুলে দেবে এবং সে একে একে আমাদের আজকের সহস্র মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে মোমবাতি প্রজ্বলন করবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকে আদিবাসীদের অস্তিত্ব লড়াই সংগ্রামে আত্মবলিদানকারীদের স্মরণে আজকের সহস্র মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানটি শুরু করলাম। আমরা আজকে 8ই আগস্ট, আগামীকাল 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস কেন্দ্র করে আজকের সহস্র মোমবাতি প্রজ্বলন। আপনারা দেখলেন একটা শিশু, আদিবাসী শিশু, তার পরনে আদিবাসী পোশাক, এবং সে এখনো, আমরা যে এখন আমাদের কৃষ্টি কালচার ধরে রেখেছি, মাথায় দমি থেকে শুরু করে কুতুব, দকমান্দা, দকশারি, এই ধরনের প্রচলিত পোশাক থেকে শুরু করে ঐতিহ্যগতভাবে আমরা আমাদের খাদ্যাভ্যাস এখনো টিকিয়ে রেখেছি। আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমরা সমস্ত কিছু এখনো চর্চা করে যাচ্ছি। আমাদের এই আদিবাসীদের প্রত্যেকটা ভাষা, সংস্কৃতি, কৃষ্টি কালচার অন্যান্য জনগোষ্ঠীর থেকে আলাদা। আপনারা জানেন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO 169 কনভেনশনে বলা হয়েছে আদিবাসী কারা। একটা দেশের মূল জনগোষ্ঠীর বাইরে একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী এবং তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং প্রথাগত আইন আছে। একটার পর একটা সাবকন্টিনেন্ট থাকার পরেও তারা একই অঞ্চলে বসবাসকারী, সেই সমস্ত জনগোষ্ঠীকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিয়েছে ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। আপনারা জানেন জাতিসংঘের একটা বিশাল বড় অঙ্গ সংস্থা হচ্ছে ILO, আন্তর্জাতিক শ্রম সংস্থা। এবং আপনারা জানেন যে 1917 সালে যে ফরেস্ট অ্যাক্ট, সেখানেও আদিবাসীদেরকে সংজ্ঞায়িত করা হয়েছে। আপনারা জানেন যে এই বাংলাদেশে বসবাসকারী 50টির অধিক জাতি গোষ্ঠী আদিবাসী, এবং তাদের আদিবাসী হিসেবে তারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় লড়াই সংগ্রাম করে যাচ্ছে। কখনো তাদের ভূমি রক্ষার লড়াই সংগ্রাম করতে হয়, কখনো তাদের খাদ্যের অভাবের লড়াই সংগ্রাম করতে হয়, কখনো তাদের পড়াশোনার জন্য লড়াই সংগ্রাম করতে হয়, কখনো অন্য ভাষায়
অন্য ভাষা শিখে সে ভাষায় পড়াশোনা করার জন্য লড়াই সংগ্রাম করতে হয়। আমাদের আগামীকাল 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস, সেখানে মূল সুর হিসেবে বলে দেওয়া হয়েছে আমাদের বর্তমান সমাজে আদিবাসী নারীদের যে ভূমিকা, সেই ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ। আপনারা জানেন একটা একটা জাতির, একটা পরিবারের জন্য একটা নারী কতটুকু গুরুত্বপূর্ণ। এখানে আমাদের আদিবাসী নারীরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অবদান রেখে গেছেন। কোথাও শিক্ষকতা করে, কোথাও রাজনীতিতে অংশগ্রহণ করে। আপনারা জানেন কয়েকদিন আগে ভারতের রাষ্ট্রপতি হিসেবে 15তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন সাঁওতাল আদিবাসী জনগোষ্ঠীর দ্রৌপদী মুর্মু। তিনি আদিবাসী জনগোষ্ঠীর একজন নারী। সারা পৃথিবী এখন দেখছে একজন আদিবাসী নারী ভারতের মতো সব থেকে বড় গণতান্ত্রিক দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছে। আপনারা একটা মজার ব্যাপার দেখেন, বাংলাদেশ সরকার সহ বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া, প্রত্যেকটা টিভি চ্যানেল যখন সাঁওতাল জনগোষ্ঠীর সেই আদিবাসী নারী দ্রৌপদী মুর্মুকে প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হিসেবে শুভেচ্ছা গ্রহণ জানাচ্ছেন, তখন তারা একটা কথা ভুলে গেছেন, এই বাংলাদেশেও সাঁওতাল জনগোষ্ঠী আছে, যেখানে এই বাংলাদেশে সাঁওতাল জনগোষ্ঠীদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হয়, যেখানে এই সাঁওতাল জনগোষ্ঠীকে বাংলাদেশে আদিবাসী জায়গায় উপজাতি বলা হয়। একই জনগোষ্ঠীর মানুষ এক একটা দেশ ভেদে কিভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং আদিবাসী এই ধরনের দুইটা ভেদাভেদে রূপান্তরিত হয়। আপনি যদি দ্রৌপদী মুর্মুকে আদিবাসী হিসেবে বলেন, তাহলে এই বাংলাদেশে বসবাসকারী সাঁওতাল জনগোষ্ঠীকে আদিবাসী হিসেবে আপনার বলতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের সহস্র মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান চলছে। আমাদের অনুষ্ঠানে সংহত বক্তব্য প্রকাশ করবেন আমাদের গারস্থলী ইউনিয়ন গাসু ঢাকা মহানগর শাখার সাবেক সভাপতি শ্রদ্ধেয় পিটারসন কবি। বক্তব্য নিয়ে আসছেন পিটারসন কবি, গারস্থলী ইউনিয়ন গাসু ঢাকা মহানগর শাখার সাবেক সভাপতি। সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকে আদিবাসীদের অস্তিত্ব রক্ষার লড়াই সংগ্রামের আত্মবলিদানকারীদের স্মরণে উপস্থিত হয়েছি। আমাদের ছোটবেলা থেকে আমরা বেড়ে উঠি আমাদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে। তার মধ্যে প্রথম সমস্যা হচ্ছে ভাষাগত সমস্যা। এখন আমাদের জন্য বাংলাদেশ সরকার মাত্র 5টা জনগোষ্ঠীর জন্য নিজস্ব ভাষায় পাঠ্যপুস্তক চালু করা হয়েছে, কিন্তু এই যে 5টা জাতিগোষ্ঠী ছাড়া অন্যান্য জাতিগোষ্ঠী আছে, তাদেরও তো মাতৃভাষায় পড়াশোনার ব্যবস্থা করতে হবে। কিন্তু আপনারা দেখেছেন সরকার খুব গর্ব করে বলছে যে আমরা আদিবাসী জনগোষ্ঠী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীদের জন্য পাঠ্য বই চালু করে দিয়েছি, কিন্তু এই ক্ষুদ্র নৃগোষ্ঠী তারা বলছে, তাহলে এই রাষ্ট্রের বৃহৎ জনগোষ্ঠী নৃগোষ্ঠী কারা? নৃগোষ্ঠী বলতে আমরা বুঝি মানুষ। যে এখন আমরা সংখ্যালঘু বলে আমাদেরকে কি ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে আখ্যায়িত করা সরকারের উচিত? আমরা একটা কথা বলতে চাই, যেখানে আমাদের মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে, কিন্তু এখনো কোনো ধরনের নীতিমালা প্রণয়ন করা হয় না। প্রত্যেকটা স্কুলে প্রাইমারি শিক্ষক হিসেবে আপনারা দেখবেন অন্যান্য জনগোষ্ঠীর মানুষ, সেখানে বাঙালি জনগোষ্ঠীর মানুষ শিক্ষকতা করাচ্ছে। এখন আমি তো বুঝি না যে বাঙালি জনগোষ্ঠীর মানুষ কিভাবে একজন আদিবাসীকে তার মাতৃভাষায় শিক্ষা প্রদান করবে। এই জন্য কেউ কোনো নীতিমালা প্রণয়ন করেছে? এই জন্য কেউ কোনো আদিবাসী শিক্ষক নিয়োগ করেছে? কিন্তু এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি যে সেই পাঠ্য বই তো চালু করেছে, পাঠ্যপুস্তক তো মাতৃভাষা চালু করা হয়েছে, কিন্তু এখানে একজন আদিবাসী শিক্ষক নিয়োগ করা হয় নাই। সংগ্রামী বন্ধুগণ, আমাদের সহস্র মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান চলছে। অনুষ্ঠানের এই মুহূর্তে সংবাদ বক্তব্য দিবেন আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অটুটারেং। বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট অটুটারেং, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে মোমবাতি প্রজ্বলন হচ্ছে। এই মোমবাতি প্রজ্বলনের উদ্দেশ্য হচ্ছে যারা আদিবাসী অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মাহুতি দিয়েছে, যারা নিজেদের প্রাণ উৎসর্গ করেছে, তাদেরকে স্মরণ করার জন্য।
যারা দিনের পর দিন নির্যাতনের সহ্য করে অবশেষে তাদেরকে প্রাণ দিতে হয়েছে শুধুমাত্র এই আদিবাসী নামের জন্য। আপনারা জানেন বাংলাদেশে 50টিরও অধিক আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে, কিন্তু বাংলাদেশ সরকার বিগত 2008 সালের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী নিজে বাংলাদেশের এই সমস্ত জাতিগোষ্ঠীকে আদিবাসী হিসেবে উনি বানিয়ে দিয়েছিলেন, কিন্তু অজ্ঞাত কারণে আজকে আদিবাসী শব্দটি ব্যবহার করতে চাচ্ছে না। আমরা দীর্ঘদিন যাবৎ আদিবাসীদেরকে আদিবাসী হিসেবে সাংবিধানিকভাবে স্বীকৃতি প্রদানের জন্য আমরা আবেদন জানিয়ে আসছি সরকারের কাছে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সাংবিধানিকভাবে স্বীকৃতি প্রদানের তো দূরের কথা, উল্টো বাংলাদেশে যে সমস্ত মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া থেকে শুরু করে প্রিন্ট মিডিয়াগুলো রয়েছে, তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে একটা প্রজ্ঞাপন জারি করে আদিবাসী শব্দ যাতে ব্যবহার করা না হয় সেই জন্য একটা প্রজ্ঞাপন জারি হয়েছে। আমরা ব্যথিত হয়েছি, আমরা প্রতিবাদ করেছি, সারা বাংলাদেশের প্রতিবাদ চলছে। আমরা জানি না আমাদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি প্রদান করলে পরে সরকারের কি সমস্যা হবে বা বাংলাদেশের কি ধরনের ক্ষতি হতে পারে। আপনারা দেখেন বাংলাদেশ সরকার জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের পর আইএলও কনভেনশনের 107 অনুস্বাক্ষর করেছিলেন, যেখানে বলা হচ্ছে আদিবাসীদের ঐতিহ্যগত যে মালিকানা ভূমির উপর এবং তাদের যে অধিকার, সেই অধিকারকে স্বীকৃতি দিতে হবে। অর্থাৎ আদিবাসীরা ঐতিহ্যগতভাবে যেখানে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে, যে জমির উপর তারা বসবাস করে, যে ভূমিতে তারা বসবাস করে, সেই বসবাসরত ভূমিতে তাদের যদি কোনো দলিল দস্তাবেজ না থাকে তাহলেও তারা সেই ভূমির মালিক। আমরা আরো দেখতে পাচ্ছি বাংলাদেশের সরকার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে থাকে, উন্নয়নের অনেক জায়গা রয়েছে, কিন্তু আপনারা লক্ষ্য করেন আদিবাসীরা যে সমস্ত এলাকায় বসবাস করে সেখানে সরকারের উন্নয়নের পরিকল্পনা হয়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেখানে কোনো উন্নয়ন হয় না। উন্নয়নের নামে আদিবাসীদের উপর অত্যাচার চলে, নির্যাতন চলে, তাদেরকে কিভাবে দেশান্তরিত করা যায়, সেই ভূমি থেকে উচ্ছেদ করা যায়, সেই ষড়যন্ত্রে লিপ্ত থাকে। আজকে আদিবাসী নাম নিয়ে যাদের চুলকানি আছে, আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতাময়ী, তিনি অত্যন্ত স্নেহময়ী, উনি এই দেশের উন্নয়নের জন্য বঙ্গবন্ধুর যে সোনার স্বপ্ন, সোনার দেশ হিসেবে গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য উনি অত্যন্ত যত্ন সহকারে আন্তরিকতার সাথে উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু ওনার পাশে কিছু ক্ষতিকর পোকা থাকে যারা তাকে মিথ্যাভাবে ভুলভাবে উপস্থাপন করে আদিবাসীদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি প্রদান থেকে বিরত থাকার জন্য নানাভাবে কুপরামর্শ দিয়ে যাচ্ছে। কি কারণে আদিবাসীদের বিরুদ্ধে তাদের চুলকানি আছে আমরা জানি না। আপনারা যারা প্রধানমন্ত্রীকে ভুলভাবে ব্যাখ্যা করছেন, আপনারা কি কখনো বলতে পারবেন এইখানে যারা ভূমি দখল করছে, যারা বুড়িগঙ্গা দখল করছে, যারা অসহায় মানুষের ভূমি দখল করছে, যারা নদী দখল করছে, যারা বনের গাছপালা কেটে চুরি করে যারা বিক্রি করছে, তারা কেউ আদিবাসী নয়। আপনারা নিজেরাই জানেন বুড়িগঙ্গায় কোনো আদিবাসী থাকে না, তাহলে তারা কারা? ভূমিদস্যু, যারা ভূমি দখল করে। এই দেশের শান্তিপ্রিয় মানুষ আদিবাসী, যারা ভূমি রক্ষার জন্য, বন রক্ষার জন্য প্রতিনিয়ত বনকে, তারা ভূমিকে তারা নিজের মার সাথে তুলনা করে, যারা এই দেশের পরিবেশ রক্ষার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে, আপনারা তাদেরকে কেন দেশ থেকে
চেষ্টা করছেন, কেন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আপনারা আমাকে যখন খুশি তখন বিভিন্ন নামে ডাকছেন, কখনো উপজাতি, কখনো ক্ষুদ্র জাতিসত্তা, কখনো ক্ষুদ্র নৃগোষ্ঠী। আমার নাম কি হবে না হবে সেই নাম দেওয়ার দায়িত্ব কি আমি আপনাকে দিয়েছি? আমার নাম আমার কিভাবে আমাকে নামাঙ্কিত করতে হবে, কি নামে ডাকতে হবে, সেটা তো আমার রুচির ব্যাপার। আমার নাম আমার কি নাম হবে সেটা তো আমি সিদ্ধান্ত নিব। আপনি সিদ্ধান্ত নেওয়ার কি? এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এই দায়িত্ব কি আমি আপনাকে দিয়েছি? এই এখতিয়ার কি আমি আপনাকে দিয়েছি? তাহলে আপনি কিসের জন্য আমাকে বিভিন্ন নামে ডাকছেন? কখনো আপনি উপজাতি, কখনো নৃগোষ্ঠী, কখনো ক্ষুদ্র জাতিসত্তা। আপনারা বন রক্ষা করার নামে, আপনারা ইকো পার্ক করার নামে, আপনারা ইকো ট্যুরিজম করার নামে যে সমস্ত কার্যকলাপ গুলো করছেন, আমরা জানি, আমরা আদিবাসী এলাকায় যারা বনে বসবাস করি, আমরা যারা পাহাড়ে বাস করি, পাহাড়ে কিভাবে ঘর নির্মাণ করতে হয় সেটাও আমরা জানি। কারণ হচ্ছে পাহাড়ে ঘর নির্মাণ করার একটা বিশেষ পদ্ধতি রয়েছে, যাতে বৃষ্টিপাত হলে, পানি জমলে কখনো পাহাড় যাতে ভেঙে না পড়ে, ধসে না পড়ে। কিন্তু আপনারা দেখেন, সেইখানে সেটেলার যে সমস্ত লোকদেরকে আপনারা নিয়ে গেছেন, যারা বাড়ি নির্মাণ করছে, যারা পাহাড় রক্ষার ন্যূনতম নিয়ম এবং পাহাড়ে বাড়ি করার নিয়ম জানে না, তাদেরকে আপনারা সেখানে সেটেলার হিসাবে নিয়োগ দিয়েছেন। তারা সেখানে বসবাস করছে, বৃষ্টি হচ্ছে, ভূমি ধসে পড়ছে, পাহাড় কাটছে, পরিবেশ নষ্ট হচ্ছে, আপনারা সেগুলো দেখছেন। আজকে আপনারা মামলা দেন আদিবাসীদের নেমে, ভূমি আদিবাসীদের নামে মামলা দেন আপনারা, হয়তো ভূমিদস্যু হিসাবে, বনের গাছপালা চোর হিসাবে। কিন্তু আপনারা জানেন, এখানে যারা দায়িত্বে যাদেরকে নিয়োগ দেওয়া হয়, তারাই বন চুরি করে। তাদের একটা বিশেষ দল বা বিশেষ গোষ্ঠী রয়েছে, তারা সেটাকে কাজ করে, সেখানে চুরি করে তারা। কিন্তু মামলা খায় কারা? আদিবাসীরা। আদিবাসীরা বন রক্ষা করে, বনকে তারা মা বোনের সাথে তুলনা করে। কারণ মা বোনকে কখনো ধ্বংস করা যায় না, মাকে আমরা আগলে রাখি আমাদের জীবন রক্ষার জন্য। কিন্তু আপনারা দেখেন, আমি আবারও বলছি, সারা বাংলাদেশে যারা ভূমি দখল করে তারা কারা সেটা আপনারা জানেন, একজন আদিবাসী নয়। তাহলে আদিবাসীদের প্রতি আপনাদের এত চুলকানি কেন? আমাদের এটাই বারবার আপনাদের কাছে প্রশ্ন আসে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার নজরে আমরা নিয়ে আসতে চাই, এই সমস্ত কার্যকলাপের সাথে যারা জড়িত, আপনি নিজেও হয়তো জানেন, আমরা এই সমস্ত কার্যকলাপের সাথে কোনো সময় জড়িত ছিলাম না, এখনো নেই, ভবিষ্যতেও আমরা থাকবো না। এই প্রকৃতিকে রক্ষা করার জন্য আমাদের পূর্বপুরুষেরা যেভাবে চেষ্টা চালিয়ে গেছেন, আমরা সেভাবেই চেষ্টা চালাচ্ছি। কিন্তু যারা ভূমিদস্যু, যারা এদেশের লুটেরাজ, তারাই সাধারণত এই কাজগুলা করে থাকে। তো আমি বলবো, আপনি বিষয়টিকে দেখেন এবং আদিবাসী হিসেবে বিভিন্ন পত্র পত্রিকায়, মিডিয়াতে প্রচার প্রচারণার জন্য যে প্রজ্ঞাপন জারি হয়েছে, আপনারা সেগুলো উইথড্র করেন এবং আদিবাসী হিসাবে আদিবাসীদেরকে স্বীকৃতি দেন সাংবিধানিকভাবে। বিভিন্ন নামে আপনারা দয়া করে আমাদেরকে এভাবে নামাঙ্কিত করবেন না। সাধারণ এই দেশের যারা মানুষ রয়েছে, তারা সব সময় শান্তিপ্রিয়ভাবে আপনাদের কাছ থেকে অনেক কিছু দাবি করে, শান্তিভাবে বসবাসের জন্য, সকলের সাথে মিলেমিশে থাকার জন্য। কিন্তু জানি না কেন জানি বারবার এই সমস্ত লোকদেরকে উস্কানি দেওয়া হচ্ছে। একটা সময় আসবে, এই দেশের সাধারণ মানুষ, শুধু আদিবাসী নয়, খেতে খাওয়া মানুষ যারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নির্যাতন শোষণের নিয়ে শিকার হচ্ছে, একটা সময় আসবে যখন এই দেশের মানুষ সকলে মিলে যখন এই অন্যায়ের প্রতিবাদ করবে, যখন ফেটে পড়বে, তখন দেখবেন দেশে একটা খারাপ পরিস্থিতির তৈরি হবে। তখন হয়তো কেউ সামাল দিতে পারবে না। সাধারণ মানুষ, এই দেশের জনগণ, আমরা জানি পাকিস্তানিদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, কিভাবে পাকিস্তানিদেরকে পরাজিত করে এই সোনার বাংলাদেশকে তারা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করতে সম্ভব হয়েছিল। আমাদের বিশ্বাস, এমন একটা সময় আসবে যখন এই দেশের মানুষ সহ্য করতে করতে সহ্যের সীমার পার হয়ে যাবে, তখন আবারও এই দেশে তারা আন্দোলন করবে, দেশের নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য, সকলে মিলেমিশে বসবাসের জন্য এবং এই দেশের নাগরিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা লাভের জন্য। আমি সবাইকে আবারও আজকের এই মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে এবং
আর কালকের যে আদিবাসী দিবস উদযাপন হবে সেখানে সকলের অংশগ্রহণে নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই আমাদের অ্যাডভোকেট অটুট আরেংকে, উনি অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্টের। আমাদের আজকে সহস্র মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান চলছে। আজকে আমরা কিছু দাবি দাওয়া নিয়েও এসেছি। আমাদের গারো স্টুডেন্ট ইউনিয়ন গাসু সে 1980 সাল থেকে এখন পর্যন্ত আদিবাসীদের বিভিন্ন অধিকার সংরক্ষণে লড়াই সংগ্রাম করে আসছে এবং তারই সাথে আমাদের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েও আসছে। আপনারা জানেন গত মাসে নেত্রকোনার সেই কলমাকান্দা উপজেলায় একজন সহকারী প্রধান শিক্ষক প্রীতিলতা কবিকে হত্যার চেষ্টা করা হয়েছে। সেই হত্যা চেষ্টাকারী যে ছেলে আছে এবং তার সাথে যে চক্রান্তকারী আরো কিছু আছে, তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। সে ঘটনা আজকে 30 দিন পার হয়ে গেল। এখন আমি বুঝি না যে এই আইন, এই বিচার, এগুলোকে শুধুমাত্র মূল ধারার জনগোষ্ঠীর জন্যই, নাকি আমাদের আদিবাসীদের আমরাও ন্যায্য বিচার পাবো কিংবা আমরা ন্যায় বিচার পাবো? এখানে এই দেশে কি আমাদের উপর নির্যাতন নিপীড়নের কোনো ধরনের বিচার হবে না, নাকি আদৌ পাওয়া যাবে? এর একটা প্রশ্ন রয়ে গেল। সংগ্রামী বন্ধুগণ, আমাদের সহস্র মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান চলছে। অনুষ্ঠানে এই মুহূর্তে সংবাদে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ঢাকা জাজ কোর্টের অ্যাডভোকেট রাকসিং মানখিনকে। বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট রাকসিং মানখিন, অ্যাডভোকেট ঢাকা জাজ কোর্ট। আজকে বাংলাদেশ গারো স্টুডেন্ট ইউনিয়ন কর্তৃক আয়োজিত মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি, সাংবিধানিক স্বীকৃতি দানের জন্য যে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান এবং এই কর্মসূচিতে আগত সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাই। আপনারা জানেন আমরা বাংলাদেশে প্রায় 30 লক্ষর মতো আদিবাসী জনগোষ্ঠী রয়েছে এবং প্রায় 45-50টি জাতিগোষ্ঠীর আদিবাসী বিভিন্ন জাতিগোষ্ঠী বসবাস করে। আমরা সেই 2011 সাল থেকে আমাদের সাংবিধানিক স্বীকৃতি হিসেবে আমাদেরকে আদিবাসী হিসেবে, উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা ক্ষুদ্র জাতিসত্তা হিসেবে নয়, আমরা আমাদের আদিবাসী হিসেবে আমরা স্বীকৃতি চেয়েছি। আমরা আমাদের যে আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং আমরা যে আত্মপরিচয়ে পরিচিত হবার যে আমাদের অধিকার, সে অধিকারটুকু আমাদের নিজস্ব আত্মধারা থেকে আমাদের বলার অধিকার আছে। আমাদের নাম কি হবে, আমাদের অধিকার কি কেমন হবে, আমাদেরকে কি নামে ডাকা হবে, সে বিষয়ে অন্য কোনো জাতিগোষ্ঠী বা অন্য কোনো রাষ্ট্র বা সরকারের চাপে দেওয়ার কোনো অর্থ খুঁজে পাই না। আমরা এই বিষয়ে সরকারকে, রাষ্ট্রকে আমরা দাবি জানিয়ে আসছি 2011 সাল থেকে। গত পঞ্চদশ সংশোধনীতে আমরা বলেছি আমাদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দান করা হোক, কোনো উপজাতি নয়, কোনো জাতিসত্তা নয়, কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে নয়। কারণ আপনারা সংগ্রামী বন্ধুগণ এবং আপনারা যারা আছেন, আপনারা জানেন কোনো জাতির উপ থাকতে পারে না, কোনো জাতির উপ থাকতে পারে না। এটা কোনো নদী না যে উপনদী হবে, মানে উপ মানে ডালপালা হবে, এমন কোন লজিক, এমন কোন যৌক্তিক কোনো কারণ নেই যেখানে আমাদেরকে কোনো জাতির উপজাতি হিসেবে আমাদেরকে আখ্যায়িত করা হবে। আমরা চাইছি, আমরা খুব ন্যায্যভাবে চেয়েছি জাতিসংঘের আইএলও কনভেনশন মোতাবেক 169 এবং 107 এর আদিবাসীদেরকে কিভাবে
বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে আদিবাসী হিসেবে ডাকা হবে, সেসব বিষয়ে আন্তর্জাতিক নথিপত্র এবং আন্তর্জাতিক পত্রাদির উপরে আমরা আমাদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দাবি জানিয়ে আসছি। আপনারা জানেন, বাংলাদেশে আমরা যারা আদিবাসী বসবাস করে আছি, আমরা বিভিন্নভাবে ভূমিদস্যুর শিকার হই। আমাদের নিজ বাড়ি ভিটা থেকে আমাদেরকে উচ্ছেদ করা হয় উন্নয়নের নামে, এবং বিভিন্ন ফন্দি বিক্রি করে আমাদের নিজ বাড়ি ভিটা থেকে উচ্ছেদ করা হয়। এছাড়াও আমাদের মা বোনদের উপরে বিভিন্ন নির্যাতন হয়, আমাদেরকে দমে রাখার চেষ্টা করে এবং আমাদেরকে এইভাবে বলে যে আমরা আদিবাসী, এখানে আমরা সংখ্যাগুরু নই, আমরা সংখ্যালঘু। আমাদের অধিকার প্রতিষ্ঠায় আমি আজকে আগত সকল সংগ্রামী বন্ধুদের আহ্বান জানাবো, আমাদের আদিবাসী অধিকার এবং আমাদের সাংবিধানিক অধিকার যতদিন পর্যন্ত আদায় না হবে, আমরা আমাদের দাবি তুলে যাব রাষ্ট্রের কাছে এবং বিভিন্ন প্রশাসনের কাছে। আমরা আমাদের এই আত্মনিয়ন্ত্রণের অধিকারে আমরা সব সময় বলিষ্ঠ থাকব। আজকের এই মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে আগত সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাই ঢাকা জাজ কোর্টের অ্যাডভোকেট আকসিং মানখিনকে ওনার সংহতি বক্তব্য প্রকাশ করার জন্য। সংগ্রামী বন্ধুগণ, আমাদের আদিবাসীদের অস্তিত্ব রক্ষার লড়াই সংগ্রামের আত্মবলিদানকারী তাদের স্মরণে আজকে সহস্র মোমবাতি প্রজ্বলন। আজকের সহস্র মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে সংহতি প্রকাশ করেছেন আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন বাগাছাস, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন বাগাছাস এবং আরো প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। সংগ্রামী বন্ধুগণ, আমাদের আজকে সহস্র মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান চলছে। অনুষ্ঠানে এই মুহূর্তে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের গারো স্টুডেন্ট ইউনিয়ন গাসু ঢাকা মহানগর শাখার সাবেক সভাপতি পিটারসন কবিকে। সংহতি বক্তব্য নিয়ে আসছেন পিটারসন কবি, গারো স্টুডেন্ট ইউনিয়ন গাসু ঢাকা মহানগর শাখার সাবেক সভাপতি। উপস্থিত সকলকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। এই মুহূর্তে আমরা এখন জাতীয় জাদুঘরের সামনে যে উদ্দেশ্যে উপস্থিত হয়েছি সেটি হলো আদিবাসী স্বীকৃতি লাভ করার জন্য যারা বিগত দিনগুলোতে সংগ্রামী বিভিন্ন আন্দোলন চালিয়ে গিয়ে তারা যারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন তাদের স্মরণ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং আমরা আগামীকালকে আদিবাসী দিবস পালন করার পূর্বে প্রাক্কাল এই অবস্থায় আমরা আদিবাসী উদযাপনের একটা প্রাতিষ্ঠানিক উদ্বোধনী দেওয়ার জন্যও আমরা এখানে উপস্থিত হয়েছি, একটি পরিবেশ সৃষ্টি করার জন্য আগামীকালকে যে আদিবাসী দিবস সেটাকে স্মরণ করার জন্য। একটু আগে আমি আমাদের নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার কিয়নের সাহেবের সাথে কথা বলেছি। আমাদের কলমাকান্দা এলাকায় আদিবাসী দিবস আগামীকালকে উদযাপন হবে, কিন্তু কি অদৃশ্য কারণে কিয়নো সাহেব এটাকে বন্ধ করার জন্য উনি মৌখিক নির্দেশনা দিয়েছেন। আমি ওনাকে বলেছি আপনি লিখিত আদেশ দেন, তবেই আমরা মেনে নেব, আগামীকালকে আমরা আদিবাসী দিবস উদযাপন করব না। কিন্তু উনি বলল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সমস্যায় পড়তে পারে, আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে, এই জন্য আগামীকালকে আদিবাসী দিবস উনি পালন করতে দিবেন না। আমরা বলেছি যদি আগামীকালকে আদিবাসী দিবসে যদি আমরা আদিবাসী দিবস পালনই যদি করতে না পারি তাহলে এই দিনের মাহাত্ম্য বা গুরুত্ব কি রইল। কিন্তু উনি বললেন যে না, আগামীকালকের দিনের পর আপনারা পালন করতে পারবেন, কিন্তু আগামীকালকে পালন করতে পারবেন না। আমি বললাম আগামীকালকে আদিবাসী ফোরাম এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর লোক প্রায় 50টি বাংলাদেশের আদিবাসী গোষ্ঠী আগামীকালকে পালন করবে আদিবাসী দিবস। সেখানে কোনো বাধা নেই, বাংলাদেশের রাজধানী ঢাকাতেই কোনো বাধা নাই, কিন্তু সেই নেত্রকোনা অজপাড়া যে থানা সেই ভারত সীমান্তের কাছে কলমাকান্দাতেই কেন এরকম নিষেধাজ্ঞা আমি বুঝলাম না। এইভাবেই চলছে সারা বাংলাদেশেই আদিবাসীদেরকে
তাদের অধিকারের কথা যেন বলতে না পারে, এভাবে বিভিন্নভাবে প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে তাদের কথা বলার বিষয় পরিবেশটাকে বানচাল করার জন্য একটা অপচেষ্টা। আমরা জানি কিছুদিন পূর্বে যে আদিবাসী হিসেবে বলা যাবে না, কোনো মিডিয়াতে টক শোতে আলোচকগণ বলতে পারবেন না, এইরকম একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কিন্তু কেন আদিবাসী হিসেবে বলা যাবে না? সংবিধানে তো কোথাও লেখা নেই যে আদিবাসী কথাটা উচ্চারণ করা যাবে না। তবে কেন এই নিষেধাজ্ঞা জারি করা হলো? এটা কি নাগরিকদের বাক স্বাধীনতা খর্ব করার একটা লক্ষণ চিহ্ন নয়? বাক স্বাধীনতা লঙ্ঘন করে সরকার নিজেই মানবাধিকার লঙ্ঘন করছে। কেন আমরা আদিবাসী বলতে পারবো না? সংখ্যায় কম বলেই কি ক্ষুদ্র বলা যাবে? ক্ষুদ্র মানে তো ছোট। সংখ্যায় কম বলে কি ছোট গোষ্ঠী এরকম কি বলা যায়? কোন বিবেক সম্পন্ন মানুষ কি কথা বলতে পারে যে সংখ্যায় কম বলেই তাদেরকে ক্ষুদ্র, ছোট জাত, ছোট গোষ্ঠী, ছোট জাতিসত্তা, উপজাতি এইগুলো কি বলার কি কোনো মানে আছে? কোন বিবেকবান মানুষ এই কথা বলতে পারে? আমার বিবেকে তো ধরে না। দেশের মধ্যে বিভিন্ন জাতি গোষ্ঠীর লোক থাকতেই পারে, সংখ্যায় কম হতে পারে, তাই বলে কি তাদেরকে আমরা ক্ষুদ্র বলবো? ক্ষুদ্র মানেই তো ছোট। ছোট শব্দটা বলাই তো মানে অপমান। আমরা সমাজে বলি ছোট লোক, ছোট মন, নিচ মন। সেইভাবেই একটা জাতিকে কেন ছোট হিসাবে আখ্যায়িত করা হবে? কেন উপজাতি বলা হবে? কেন ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হবে? এইটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলতে চাই এবং সব সময় আমরা বলে আসছি আমাদেরকে আদিবাসী বলবেন, আমাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলবেন না। এটা অপমান করে হেয় প্রতিপন্নের একটা শব্দ। এটা কেমন বিশেষণ? বিশেষণের একটা ক্যাটাগরি থাকে যে বিশেষণ মানুষকে দিলে মানুষ প্রশংসা বোধ করে, সে খুব ভালো লোক, সৎ লোক, এটা বললে একটু ভালো লাগে, বড় পদে আছে। কিন্তু ছোট বলে কেন বলা হবে? ক্ষুদ্র নৃগোষ্ঠী, ক্ষুদ্র জাতিসত্তা। সরকারি আমাদেরকে সংবিধানে এইভাবে ক্ষুদ্র উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসাবে সন্নিবেশিত করেছে সংবিধানে। এটা খুবই একটা আপত্তিকর, অপমানকর একটা শব্দ। এবং আমাদেরকে বলা হয়েছে বাঙালি, আমরা সবাই বাঙালি হিসেবে পরিচয় দান করবো। কিন্তু আমি কেন বলবো বাঙালি? আমার তো আলাদা ভাষা, আলাদা সংস্কৃতি আছে। আমি কেন বাঙালি বলবো? আমি আদিবাসী, আমি ক্ষুদ্র জাতিসত্তা বলে পরিচয় দিতে আমি নিজেকে ছোট বলবো না। আমি কেন ছোট বলবো? আমি কেন ক্ষুদ্র বলবো? কোন অংশে আমি ক্ষুদ্র? বাংলাদেশে আমরা বসবাস করি, এখানে যারা উপস্থিত আছেন, যারা বক্তব্য দিয়েছেন, সবাই স্বপদে তারা সম্মানিত। সুপ্রিম কোর্টে আছেন, জজ কোর্টে। আমি একজন শিক্ষক, আমার জীবনের বেশিরভাগ সময় আমি শিক্ষকতা করে গেছি। ইন্টারমিডিয়েট পাশের পর থেকে এখন পর্যন্ত আমি শিক্ষকতা করে সমাজ সেবা করছি, বাংলাদেশের নাগরিক সমাজ সেবা করছি। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, দেশের জন্য যুদ্ধ করেছেন, সরকারি ভাতাপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা। আমার ছোট ভাই সে আর্মিতে আছে, বাংলাদেশ সেনাবাহিনী পদে, চিটাগাঙে কাজ করছে, চট্টগ্রামে। আমরা তো দেশের জন্য অবদান রাখছি বিভিন্ন ভাবে। তবে কেন আমাদেরকে রাষ্ট্র ক্ষুদ্র বলবে, ক্ষুদ্র বলে অপমান করবে, উপজাতি বলে অপমান করবে? ওই ভোটের যখন দরকার হয় তখন আদিবাসী হিসাবে তখন বাণী দেয়। আদিবাসী দিবস পালনের সময় যে ম্যাগাজিন বের হয় সেই সময় বলা হয় আদিবাসী। কিন্তু ক্ষমতা পেয়ে গেছে, এখন ভোটের দরকার নাই, নির্বাচনের দরকার নাই। নির্বাচন নামমাত্র নির্বাচন, একক নির্বাচন। এখন ভোটের দরকার নাই দেখে আদিবাসী বলা যাবে না। এখন আদিবাসী না বলে এখন ক্ষুদ্র নৃগোষ্ঠী, ক্ষুদ্র জাতিসত্তা। যখন ভোটের দরকার ছিল তখন আদিবাসী হিসাবে বাণী দেয়, যখন আর ভোটের দরকার নাই এখন ক্ষুদ্র নৃগোষ্ঠী, ক্ষুদ্র জাতিসত্তা হয়ে গেলাম। এতদিন আমাদের ভোটের দরকার ছিল তাই আদিবাসী হিসাবে আমাদেরকে তুলু করেছে, আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে একটি ভোট ভিক্ষা করেছে। আর এখন ভোটের দরকার নাই, নির্বাচন নামমাত্র, এখন হয়ে গেলাম ক্ষুদ্র নৃগোষ্ঠী, ক্ষুদ্র জাতিসত্তা। কেন আমরা ক্ষুদ্র? সংখ্যায় কম বলে ক্ষুদ্র আমাদেরকে বলবে, এটা আমরা কখনোই মানতে পারি না। এটা ঘৃণা বলে প্রত্যাখ্যান করি এই শব্দটাকে। অবিলম্বে সংবিধান থেকে এই ক্ষুদ্র নৃগোষ্ঠী, ক্ষুদ্র জাতিসত্তা, উপজাতি, এই অপমানকর শব্দ, এই হেয় প্রতিপন্নের শব্দ, এটা বিলুপ্ত করা হোক। আদিবাসী হিসেবে স্বীকৃতি দান করুক আমাদেরকে। আমরা এদেশের নাগরিক, এদেশে জীবনযাপন করছি, আমরা বিভিন্ন সেক্টরে আমরা অবদান রাখছি দেশের উন্নয়নের জন্য। এসবের স্বীকৃতি স্বরূপ আমরা যে দাবি করছি
সেই আদিবাসী হিসাবে আমাদেরকে স্বীকৃতি দান করুক, এটাই আমি সরকারের কাছে প্রত্যাশা করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই কারো স্টুডেন্ট ইউনিয়ন গাসু ঢাকা মহানগর শাখার সাবেক সংগ্রামী সভাপতি পিতাসন কবিকে ওনার সংহতি বক্তব্য দেওয়ার জন্য। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমাদের এই সহস্র মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান চলছে। আমাদের গত মাসে আপনারা জানেন 19 জুলাই তথ্য মন্ত্রণালয় কর্তৃক একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, যে প্রজ্ঞাপনে বলা আছে যে আদিবাসী শব্দ প্রয়োগ করা যাবে না, শব্দ চয়নের ক্ষেত্রে আদিবাসী ব্যবহার করা যাবে না। যে দেশ আদিবাসী নির্ভর, যে দেশের স্থাপনা সে আজ থেকে প্রায় 5000 বছর আগে থেকে আদিবাসীদের উপর নির্ভর ছিল। এখনো পর্যন্ত বাংলাদেশের যে অঞ্চলগুলোতে বনাঞ্চল আছে সে অঞ্চলগুলোতে আদিবাসী আছে। আপনারা সেখানে যদি আদিবাসী না থাকে সেখানে কোনো বনাঞ্চল থাকবে না। এই ঢাকা শহরে যে অক্সিজেন বলা হয় সে মধুপুর গড় অঞ্চলকে, সে মধুপুরের বন অঞ্চলকে, এই অক্সিজেনেও সে মধুপুর গড় অঞ্চলে বসবাসকারী 60,000 আদিবাসীরা এখনো বনাঞ্চলকে টিকে রেখেছে। আপনারা দেখবেন যে যে অঞ্চলে আপনারা বনাঞ্চল দেখবেন সেই সে অঞ্চলে আদিবাসীদের বসবাস। তারা এখনো সে বনকে ধরে রেখেছে, সে পাহাড়কে ধরে রেখেছে। এই কারণে আপনারা এত শান্তিতে অক্সিজেন নিতে পাচ্ছেন, এত শান্তিতে নিঃশ্বাস নিতে পাচ্ছেন। এই আদিবাসীদের আপনারা যদি পর্যাপ্ত মর্যাদা দেন, যদি আপনারা এই আদিবাসীদেরকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেন, তাদের ভূমি কেড়ে না নেন, তাদেরকে সেখান থেকে বিতাড়িত না করেন, তাহলে এই বাংলাদেশে 16% কি 15% কিংবা 12% বনাঞ্চল থাকবে না। এই বাংলাদেশে 30%-এর অধিক বনাঞ্চল থাকবে যদি আপনারা এই আদিবাসীদেরকে সাংবিধানিক স্বীকৃতি দেন, যদি আপনারা এই আদিবাসীদেরকে তাদের মর্যাদা দেন, যদি সে আদিবাসীদেরকে বিভিন্ন প্রজেক্ট না বানিয়ে সেখান থেকে বিতাড়িত করেন। সঙ্গে বন্ধুগণ, আপনারা জানেন যেখানে আদিবাসী আছে সেখানে বনাঞ্চল আছে, যেখানে আদিবাসী আছে সেখানে বৈচিত্র্য আছে। এই বাংলাদেশকে বৈচিত্র্যময় করে তোলার জন্য এই আদিবাসীদের অনেক বড় ভূমিকা আছে। যখন বিদেশ থেকে কোনো অতিথি আসে আপনারা কাদের সংস্কৃতি দেখান, কাদের কালচার দেখান, এই আদিবাসীদের নৃত্য শিল্পীদের সে নৃত্য পরিবেশন আপনারা দেখেন, তাদের বৈচিত্র্য দেখেন, তাদের পোশাক আশাক দেখেন, তাদের খাদ্যাভ্যাস দেখেন। কেন আপনাদের এই বাংলাদেশে কি আরো মূলধারার কোন সংস্কৃতি নাই? তা ওনাদের তো দেখান, কেন আদিবাসীদের তো দেখান? কারণ আদিবাসী ছাড়া বাংলাদেশ অচল। এই বাংলাদেশকে বৈচিত্র্যময় করে তোলে এই আদিবাসী মানুষেরা। এই আদিবাসী মানুষদেরকে ন্যায্য অধিকার দিতে হবে, তাদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, তাদেরকে ক্ষুদ্র নিগোষ্ঠী কিংবা উপজাতি বলে এই অপমানজনক শব্দ ব্যবহার প্রত্যাহারের দাবি রাখি। সঙ্গে বন্ধুগণ, আমাদের এই সহস্র মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান চলছে। অনুষ্ঠানে এই মুহূর্তে সমাপনের বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি কারো স্টুডেন্ট ইউনিয়ন গাসো কেন্দ্র কমিটির সংগ্রামী সভাপতি নিপুণ মানখিনকে। সংগ্রামী বন্ধুগণ, বক্তব্য নিয়ে আসছেন নিপুণ মানখিন, সংগ্রামী সভাপতি কারো স্টুডেন্ট ইউনিয়ন গাসো কেন্দ্র কমিটি। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আপনারা জানেন প্রতি বছর 9 আগস্ট আসলেই আমাদের মাঝে একটি সঞ্চার জাগে, প্রতিবাদের কণ্ঠস্বর রাজপথে জেগে ওঠে। আমরা আদিবাসীরা আমরা সর্বক্ষেত্রেই বঞ্চিত। আপনারা জানেন এই বছর আদিবাসী দিবসের মূল সুর ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারী সমাজের ভূমিকা। আমরা সবাই জানি যে আদিবাসীরা বৈচিত্র্য সৃষ্টি করে এসেছে এবং এই বৈচিত্র্য রক্ষা করার জন্য, প্রকৃতি রক্ষা করার জন্য আদিবাসীদের ভূমিকা অপরিসীম। তবু এই বাংলাদেশে বসবাসকারী কিছু জ্ঞান পাপী আছে, আমাদের আদিবাসী নামক শব্দটাকে তারা ছোট করে আমাদেরকে জাতিসত্তায় ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি বিভিন্ন নামে বর্ণনা দিয়ে বিভিন্ন নামে নাম রেখে আমাদের এই বৈচিত্র্যের চলনকে আরো ছোট করে দেখছে। আমি এর তীব্র নিন্দা জানাই, এর প্রতিবাদ জানাই এবং আমি সরকারকে অনুরোধ করব আপনারা আপনাদের
মনন চিন্তা সঠিক করে আমাদের দিকে সুনজর দৃষ্টিতে দেখবেন। আমরা এই বাংলাদেশে আছি, আমাদের ঐতিহ্য আছে। এই বাংলাদেশে সৃষ্টিতে আমাদের পূর্বপুরুষের অবদান আছে। 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল, তখন আমার অঞ্চলেরই শত শত তরতাজা যুবক তখন যুদ্ধে গিয়েছিল। তখন তারা কখনো ভাবে নাই যে 1971 সালে যুদ্ধের পরে তাদেরকে বৈচিত্র্যের শিকার হতে হবে, জাতিগত বৈশিষ্ট্যের শিকার হতে হবে, বৈষম্যের শিকার হতে হবে। তারা ভেবেছিল একটি মানচিত্র, একটি বাংলাদেশ, অসাম্প্রদায়িক চেতনার একটি মানচিত্র, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ তারা উপহার দেবে। কিন্তু আমরা যারা বর্তমান প্রজন্মে আছি, আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত আমাদের চলাই, আমাদের বিভিন্ন কাজে বৈষম্যের শিকার আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন এই বাংলাদেশে প্রায় 8% হিন্দু জাতি ছিল, আদিবাসী ছিল প্রায় 2% মতো। কিন্তু এখন এই বর্তমান আদমশুমারিতে আমাদের কমতে কমতে এত নিচে কমছে যে আমরা কোথায় গেলাম? আমরা কি উধাও হয়ে গেলাম গা, নাকি মাটি ফেটে আমরা কোথাও চলে গেছি? এই জাতি কি উত্তর দিতে পারবে? এই রাষ্ট্র কি উত্তর দিতে পারবে? কিন্তু না, আমরা চেয়েছিলাম বঙ্গবন্ধুর সোনার বাংলায় আমরা ভালো অবস্থানে আদিবাসী নাম ধারণ করে আমরা থাকতে পারবো, কিন্তু কিছু জ্ঞান পাপীর জন্য আমরা তা পারছি না। আমরা জানি জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত স্নেহময়ী, মমতাময়ী মা। উনি জানেন আমাদেরকে আদিবাসী নামে ভূষিত করলে আমরা এই বাংলাদেশে জাতিগত বৈশিষ্ট্যে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো। কিন্তু ওনার আশেপাশে কিছু জ্ঞান পাপী আছে, ওনাকে সবসময় ব্রেন ওয়াশে রাখে। আমি মনে করি যে উনি যদি শুধু ওনার চিন্তা চেতনায় যদি আমাদেরকে আদিবাসী হিসাবে স্বীকৃতি দেন, তাহলে উনি একমাত্র পারবেন। আমরা চাই এই দেশে মাথা উঁচু করে বাঁচতে। আমরা চাই এই দেশে আমার মা বোনের ইজ্জত যাতে লুণ্ঠিত না হয়, এই দেশে আমার মা বোনেরা যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে, আমরা এটা চাই। সেই সরকারের কাছে দাবি, আমাদের এই অপমানজনক, ঘৃণিত বিভিন্ন নামে ভূষিত করে আমাদেরকে আর ডাকবেন না। আমরা আদিবাসী হিসেবে বাঁচতে চাই, আদিবাসী হিসেবেই এই দেশের বিভিন্ন সেক্টর অবদান রাখতে চাই। ধন্যবাদ জানাই আজকে যারা আমাদের এই মোমবাতি প্রজ্বলনে উপস্থিত হয়ে আমাদেরকে সংহতি প্রকাশ করেছেন। বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং অতিথিবৃন্দ এবং গাছুর পক্ষ থেকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জ্ঞাপন করে আদিবাসী চিরজীবী হোক, গাছু দীর্ঘজীবী হোক বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আজকের এই মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।